আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের দশম ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে আমরা শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা, সংবাদ পাঠ এই বিষয়গুলো শিখে আমরা কিভাবে বিভিন্ন পেশাদারিত্বের জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারি। কারণ আহ আপনারা সকলেই বিভিন্ন, আপনারা সকলেই আপনাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন বিষয়ের উপরে। আহ আমরা সবাই সেই শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে বিভিন্ন জব করি। আবার অনেকে ব্যবসা করি, বিভিন্ন কাজ আমরা করি। এর বাইরেও এই যে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা, সংবাদ পাঠ, এই যে বাচিক শিল্পের যে বিভিন্ন শাখা প্রশাখাগুলো রয়েছে, এগুলোকে ব্যবহার করে কিভাবে আমরা আরো এগিয়ে যেতে পারি, আমরা আমাদের এই পছন্দের কাজগুলোকে কিভাবে পেশাদারিত্বের জায়গায় রূপ দিতে পারি। আমরা হয়তোবা শুদ্ধ উচ্চারণ শিখে বা আবৃত্তি শিখে আমরা কথা বলার যে একটা ব্যাপার, শুদ্ধ উচ্চারণে কথা বলার একটা ব্যাপার, আর আবৃত্তি শেখার মাধ্যমে যে আমরা বিভিন্ন চরণ যে ডেলিভার করি, এগুলোর মাধ্যমেও কিন্তু আমাদের কথা বলার একটা গভীরতা বৃদ্ধি পায়। ঠিক আছে, অনেকেই আমি দেখতে পেয়েছি যে আবৃত্তিটা ঠিক মতো দেননি। আমার কাছে মনে হয় যে এটা আসলে ঠিক হয়নি। আবৃত্তিটা চর্চা করার মধ্য দিয়ে আসল পরিবর্তনটা আসলে আবৃত্তি ঘিরেই আসে। ঠিক আছে, কারণ কেবল কয়েকটা শুদ্ধ উচ্চারণ, কিছু শুদ্ধ উচ্চারণের নিয়ম কারণ আপনি জানলেন এবং কথার মধ্যে প্রয়োগ করলেন, এটা কেবল এটাই যথেষ্ট নয় আপনার উচ্চারণকে, আপনার বাচনভঙ্গিকে সুন্দর করার জন্য। আপনি যদি আবৃত্তি শেখেন, তাহলে আপনি কিন্তু কথা বলার যে ভঙ্গিমা, তার মধ্যেও কিন্তু ব্যাপক একটা পরিবর্তন সাধিত হয়। তো এই হচ্ছে গিয়ে বিষয়। তাই এতদিন যা যা আপনারা করেছেন বা শিখেছেন, আমার খুব একান্ত অনুরোধ থাকবে যে আপনারা জাস্ট চর্চাটা একটু করে যাবেন। নতুন নতুন কবিতা আবৃত্তি করলেন, বা আপনারা সংবাদটা একটু, যে কোনো সংবাদ একটু পড়লেন উচ্চারণগুলো ঠিক রেখে। কোনো উচ্চারণ ভুল হলে আমাকে জিজ্ঞেস করলেন ইনবক্সে নক করে। ঠিক আছে, তো এই জিনিসগুলো করার মাধ্যমে আমি খুব করে চাইবো, যেমন আমি আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময় থাকবে এবং আগের ব্যাচগুলোর সঙ্গে এখনো আছে। প্রত্যেকটা ব্যাচ কিন্তু খোলা আছে। সবাই মনে করেন যে ক্লাস বুঝি শেষ হয়ে গেলে যে সবাইকে বের করে দেওয়া হবে, এমন কিছু না কিন্তু। সবাই থাকবেন, কোনো বিষয় নিয়ে, কোনো প্রাসঙ্গিক বিষয় নিয়ে কোনো বিষয়ে প্রশ্ন করলে অবশ্যই সেটা উত্তর আপনারা পাবেন। তো এই হচ্ছে গিয়ে বিষয়। তো আপনারা এই চর্চাটাকে অব্যাহত রাখবেন। হ্যাঁ, ঠিক আছে। এবং ভালোবেসে কাজটা করেই যেতে যেতে কিন্তু আপনাদের পরিবর্তন হবে। আমাদের কোর্সটা যদিও 2.5 মাস, 2.5 মাসের মধ্য দিয়ে আমি জাস্ট পথটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, পরিবর্তনটা কোথায় করার দরকার এটা বলার চেষ্টা করেছি, বিভিন্ন ভুল ত্রুটি সংশোধন করে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনাদের কাজ হবে এটাকে জাস্ট কন্টিনিউ করা। আপনারা যদি 5-6 মাস এটাকে, চর্চাটাকে অব্যাহত রাখেন, আপনারা পরিবর্তনটা নিজের ভেতর থেকে অনুভব করতে পারবেন। ঠিক আছে, তবে পরিবর্তনটা অনুভব করতে হলে, আসলে একটা ঝাঁকুনি দেওয়ার মতো পরিবর্তন পেতে হলে অবশ্যই নিয়মিত চর্চা করতে হবে। ঠিক আছে, আমি যখন চর্চা করতাম, আবৃত্তি করতাম, কখনোই আমি ছাড়িনি। আমি সব সময় একেবারে প্রতিদিন গোসল করার মতো, প্রতিদিন ভাত খাওয়ার মতোই আমি কিন্তু আবৃত্তিগুলো চর্চা করতাম। তো এই কারণেই আসলে পরিবর্তনটা এভাবে হয়েছে। অনেকে মনে করেন যে ভাইয়া, এটা কি আপনার কণ্ঠটা কি ছোটবেলা থেকেই ছিল, বা আপনি কিভাবে কাজ করেছেন? আসলে কিন্তু আমি খুব কষ্ট করেছি, খুব লেগে থেকেছি। মানুষ তো আসলে কোনো কিছু যখন আমরা দেখাই, মানুষের সফলতা বা মানুষের কোনো অর্জন যখন সবার চোখের সামনে আসে, মানুষ সেটাকে দেখে, কিন্তু মানুষ সেটাকে দেখে না যেটা তার একেবারে আগে থেকে ছিল। তার স্ট্রাগলটা কেউ দেখে না। স্ট্রাগল একটা পিরিয়ড, আমরা যে কত বিষয় না পেলে মন খারাপ করি, কিন্তু কখনোই কাজটাকে ছেড়ে দেই না। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা চর্চাটাকে অব্যাহত রাখবেন। তো এই যে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা, এগুলোকে যখন আমরা চর্চা করে করে একটা পারফেকশনের জায়গায় যাব, তখন আমরা চাইলে বিভিন্ন জায়গায় আমাদের কণ্ঠটাকে ব্যবহার করতে পারি। আমি যদি আমাদের যে টেলিভিশন মিডিয়া বা রেডিওতে আছে, সেখানের যদি আমি কাজের ক্ষেত্রগুলোর কথা বলি, তাহলে আমি বলতে পারি যে বেতার খুব গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। বাংলাদেশ বেতার, বাংলাদেশ বেতারের বিভিন্ন আঞ্চলিক কেন্দ্র রয়েছে সারা বাংলাদেশ জুড়ে। এবং ঢাকায় তার প্রধান যে কেন্দ্র ঢাকায় রয়েছে। আহ, সেখানে আহ, দুটো, আমার আমার শুরু হয়েছে বাংলাদেশ বেতার দিয়ে। আমি বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ঘোষক এবং সংবাদ পাঠক হিসেবে কাজ শুরু করি। ঠিক আছে, তো তখনই আমি জাস্ট আবৃত্তি করতে করতে নিজেকে আহ, একটা জায়গায় নিয়ে গিয়েছিলাম চর্চা করতে করতে। তখন আমি অ্যাপ্লাই করি, আবেদন করি বাংলাদেশ বেতারে। সেখানে আমি অডিশন ফেস করে, অডিশনের মাধ্যমে আমি তারপর চূড়ান্ত ভাবে সিলেক্ট বা নির্বাচিত হই। তো আপনাদের অনেকের মধ্যেই কিন্তু সেই যোগ্যতাটা আছে, আমি বলবো জাস্ট চর্চা করা এবং বিভিন্ন মিডিয়াতে সবসময় একটু লেগে থাকে, একটু অ্যাপ্লাই করা, তাহলে হবে কি নিজের জবের বাইরেও একটা জায়গা তৈরি হবে। ঠিক আছে,
আর ওখানের জবগুলো বা সংবাদ পাঠক বা উপস্থাপক যেটা আমরা বলি বাংলাদেশ বেতারে, সেগুলো আসলে একেবারে 9টা 5টা কোনো ডিউটি না। সেখানে হচ্ছে শিল্পী হিসেবে আপনি তালিকাভুক্ত হবেন, শিল্পী হিসেবে তালিকাভুক্ত হবেন। সপ্তাহে 1টা বা 2টা ডিউটি থাকবে বড়দের। অনেকে অফিসের পাশে ব্যাংক, কেউ ব্যাংকার, কেউ কলেজের টিচার, কেউ স্কুলের টিচার, কেউ বিভিন্ন জায়গায় জব করে, হয়তোবা শুক্র শনিবার এসে ডিউটিটা করছে। জাস্ট একটু টাচে থাকা, মাইক্রোফোনের প্রতি প্রেম বা ভালোবাসা, এটা আসলে একেবারেই মানে এড়িয়ে যাওয়ার মতো কিছু না। আর দেখা যায় কি, সবাই যতই ব্যস্ত থাকুক না কেন, সেই রেডিওতে এসে বসে একটু অ্যানাউন্সমেন্ট করছে, একটু উপস্থাপনা করছে, একটু সংবাদ পাঠ করছে, এই বিষয়টা। তো এখন আমি বলবো যে এই আঞ্চলিক কেন্দ্রগুলোতে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, এটা নিয়ে একটু আলোচনা করব। কারণ বেতারের বিভিন্ন কেন্দ্র রয়েছে, আর টেলিভিশনের কথা যদি বলি, সেটা ঢাকা কেন্দ্রিক। টেলিভিশন গুলো আমাদের চট্টগ্রামে চট্টগ্রাম কেন্দ্র আছে বটে, কিন্তু অন্যান্য বিভাগে কিন্তু কোনো চ্যানেলই নাই, যেটা আসলে একদমই উচিত নয়। সবকিছু কিন্তু ঢাকা কেন্দ্রিক আমাদের এখানে বাংলাদেশে। তো ব্যাপারটা হচ্ছে, এই বেতারে অ্যাপ্লাই করার ক্ষেত্রে প্রসেসটা কি, আমি আপনাদের মানে ক্লাস শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে একটা ফরম্যাট দেব, যে ফরম্যাটের উপরে আপনারা ফরম্যাটটা নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখে ফরম্যাটটা দিয়ে দেব। জাস্ট যেখানে যেখানে একটু প্রয়োজন পরিবর্তন করে, সেখানে পরিবর্তন করে আপনারা একটা সিভি, জাস্ট একটা সিভি কিন্তু প্রিন্ট আউট করে একটা সিভি আপনারা দিয়ে আসতে পারবেন আপনাদের আঞ্চলিক কেন্দ্রগুলোতে বাংলাদেশ বেতার। তো যখন অডিশন হবে তখন ওরা আপনাকে ডাকবে। আর অডিশন হলে ওখানে বেশিরভাগ ক্ষেত্রে খুব ফেয়ার অডিশনই হয়, কারণ যারা ভালো না, যাদের উচ্চারণ ভালো নয়, তাদেরকে কেনই বা নেবে? ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম একটা ব্যাপার, যে ওখানে কিন্তু ভালোই, কিন্তু জাজমেন্টটা ভালোই হয়। তো এখন যে বাংলাদেশ বেতারের 2টা পথ আছে, যেটা আসলে আমাদের মতো আর্টিস্টরা বা যারা বাচিক শিল্পী আবৃত্তি করছেন, যারা চর্চা করছেন, যেটা আপনারা অনেক, আপনাদের এখানে অনেক শব্দ আমি শিখিয়েছি, যে শব্দগুলোই ঘুরে ফিরে কিন্তু অডিশনে আসবে। ঠিক আছে। তো এগুলোই কিন্তু ঘুরে ফিরে আসে। তো এগুলো চর্চা করলে অবশ্যই আপনারা একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, আবেদনটা করব কিভাবে। ধরা যাক আঞ্চলিক কেন্দ্র, ঠিক আছে, তো আঞ্চলিক কেন্দ্র ধরা যাক, আঞ্চলিক কেন্দ্রে সাধারণত আঞ্চলিক পরিচালক বরাবর, আঞ্চলিক কেন্দ্রের যে সিস্টেম সেটা হচ্ছে, আবেদনের নিয়মটা সাধারণত বরাবরে আঞ্চলিক পরিচালক। ধরেন রংপুর, বরাবরে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার রংপুর, এই বরাবরে আসলে অ্যাপ্লাই করতে হয়। মানে আপনি যদি অনুষ্ঠান ঘোষক হিসেবে অ্যাপ্লাই করেন, আর বাংলাদেশ বেতারে যারা আসলে উপস্থাপনা করে, মানে বিভিন্ন অনুষ্ঠানের যারা আসলে অ্যানাউন্সমেন্ট বলে, অ্যানাউন্সার বলে আর কি, অনুষ্ঠান ঘোষক বলে। যেমন আমরা বিটিভিতে দেখতাম না, যে এখন সুপ্রিয় দর্শক, এখন আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি অবুঝ মন দেখার জন্য, এই কথাগুলো যারা বলে তারাই হচ্ছে অ্যানাউন্সার। এখন টেলিভিশনে অ্যানাউন্সমেন্ট ব্যাপারটা এখন কমে গেছে, কিন্তু রেডিওটা ব্যাপারটা আছে, কারণ রেডিওতে তো দেখা যায় না, শুনতে হয়, তাই একজন অ্যানাউন্সারের প্রয়োজনটা ওখানে পড়ে, বা একজন উপস্থাপকের প্রয়োজনটা ওখানে পড়ে। তো এখন ফরম্যাটটা আসলে কি, আমি একটু ফরম্যাটটা একটু পড়ছি, একটু শুনেন। ধরা যাক আপনি একটা আবেদনপত্র লিখবেন, আবেদনপত্রটা কিভাবে লিখবেন? বরাবরে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার রংপুর, বিষয় অনুষ্ঠান ঘোষক হিসেবে কণ্ঠস্বর পরীক্ষা প্রসঙ্গে আবেদন। মানে ঘোষক হিসেবে কণ্ঠস্বর পরীক্ষা প্রসঙ্গে আসসালামু আবেদন। আলাইকুম। কথা বলবেন না এখন প্লিজ, মানে ক্লাস চলাকালীন অবস্থায় একটু কথা না বলার জন্য অনুরোধ করছি। ক্লাস শেষ হওয়ার পরে কথাগুলো শুনবো, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, বিষয়টা কি হবে আবার বলছি, বরাবরে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার রংপুর। ধরা যাক বরাবরে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার আগ্রাবাদ চট্টগ্রাম, বরাবরে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, এগুলো আঞ্চলিক পরিচালকে বরাবরই হয়। বিষয় অনুষ্ঠান ঘোষক হিসেবে কণ্ঠস্বর পরীক্ষা প্রসঙ্গে আবেদন। আমি কি লিখবো বিষয়টা? জনাব, আমি নিম্নে স্বাক্ষরিত দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি উপস্থাপনা করে আসছি। এছাড়া আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছি। আমি আপনার কেন্দ্রে অনুষ্ঠান ঘোষক হিসেবে কণ্ঠস্বর পরীক্ষা দিতে আগ্রহী। অতএব বিনীত নিবেদন এই যে, আমাকে আপনার কেন্দ্রে অনুষ্ঠান ঘোষক হিসেবে কণ্ঠস্বর পরীক্ষার সুযোগ দিলে কৃতজ্ঞ থাকবে। এখানে আপনি আপনার কোন সাবজেক্ট থেকে পড়াশোনা করেছেন, কোন জাতীয় বিশ্ববিদ্যালয় নাকি প্রাইভেট ইউনিভার্সিটি, যেখান থেকে পড়াশোনা করেছেন সেখানে জাস্ট পরিবর্তনটা করবেন। জাস্ট এখানে বলতে হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা করে আসছি, কিছু তো বলতে হয়, তাই না? এগুলো জাস্ট বলা যাবে। তারপরে নিবেদক, আপনার স্বাক্ষর, আপনার নাম, আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার, এটা হচ্ছে আপনার একটা আবেদনের একটা প্রক্রিয়া, যেটা আমি আপনাদেরকে আহ, মানে ইনবক্সে দেব, গ্রুপে দেব।
এরপরে আপনাদের সিভি যেটা আছে, যে যে সিভিটা আপনারা বিভিন্ন জবে ড্রপ করেন, সিভি ড্রপ করেন, বিভিন্ন জবে আবেদন করেন, সেই সিভিটাই কেবল আপনি ওখানে অ্যাড করে দেবেন আবেদন পত্রের সঙ্গে। তারপরে 2 কপি ছবি দেবেন, তারপরে ন্যাশনাল আইডি কার্ডের একটা ফটোকপি দেবেন। এইভাবে আপনারা জাস্ট সিভিটা ড্রপ করবেন। তখন আপনাকে কিছুদিন পরে, যেমন আমি যখন অ্যাপ্লাই করেছিলাম, সাধারণত সরকারি প্রতিষ্ঠান তো একটু অনেক সময় পর পর ওরা অ্যানাউন্সার হিসেবে নিয়োগ দেয় আর কি। তখন দেখা যায় কি আমারটা দেখেছিল প্রায় 1 বছর পর। ঠিক আছে। তো এই আর কি বিষয়টা, সিভি একটা ড্রপ করে রাখবেন। একটা অডিশন টিকেন বা না টিকেন, কিন্তু আপনি যদি চর্চা করেন অবশ্যই আপনাকে ওরা নেবে। কিন্তু আপনার একটা অভিজ্ঞতা কিন্তু হচ্ছে, এরপর আবার ট্রাই করলেন, হয়ে যাবে। এই আর কি বিষয়টা, এভাবে করে আপনি দেবেন। আর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। ধরেন মাস্টার্স করেছেন একেবারে লাস্ট, সেটা দিলেন। আর সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে মিনিমাম এইচএসসি পাস। মিনিমাম এইচএসসি পাস হচ্ছে সর্বনিম্ন যোগ্যতা। গ্রাজুয়েট হতে হয় না অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, আপনার যদি এইচএসসি পাস থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসি, এটা গেল অনুষ্ঠান ঘোষকের বেলা। সংবাদ পাঠক হিসেবে আমরা কিভাবে করব? আচ্ছা, তার আগে একটা কথা বলে নি, ঢাকায় যারা আছেন তারা কিন্তু আঞ্চলিক পরিচালক হবে না। ঢাকায় যারা আছেন তারা হবে বরাবরে মহাপরিচালক। ঢাকার যে ঊর্ধ্বতন কর্মকর্তা, তার পদবি হচ্ছে মহাপরিচালক। ঢাকার ক্ষেত্রে মহাপরিচালক ঢাকা। ঠিক আছে, এটা বলবেন। এরপর আসি বাংলা সংবাদ পাঠক। আহ, আমাদের বেতারে সংবাদ পাঠক নেওয়া হয়, বাংলা সংবাদ পাঠকও নেওয়া হয়, ইংরেজি সংবাদ পাঠক নেওয়া হয়। যেহেতু আমরা বাংলা উচ্চারণ শিখেছি, আমরা বাংলা সংবাদ পাঠকে অ্যাপ্লাই করব। আপনারা যারা ইংরেজিতে খুব ভালো তারাও কিন্তু ইংরেজি সংবাদ পাঠকের জন্য অ্যাপ্লাই করতে পারে। এটা কার বরাবরে হবে? এটা হবে হচ্ছে কি বরাবরে আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক। আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক। হ্যাঁ, বাংলাদেশ বেতার ধরেন রংপুর, বা বরাবরে আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক বাংলাদেশ বেতার আগ্রা বা চট্টগ্রাম, বা যেখানে যে জায়গায় অবস্থিত তার ঠিকানাটা বলতে হবে। এটা এটা বিষয় হচ্ছে বাংলা সংবাদ পাঠক হিসেবে আপনারা যখন অ্যাপ্লাই করবেন অবশ্যই বাংলা সংবাদ পাঠকটা লিখতে হবে, কারণ ইংরেজিও আছে। বাংলা সংবাদ পাঠক হিসেবে কণ্ঠস্বর পরীক্ষা প্রসঙ্গে আবেদন। জনাব, আমি নিম্নে স্বাক্ষরিত দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি উপস্থাপনা করে আসছি। এছাড়া আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একই কথা সমাজ বিজ্ঞানে স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করেছি। আমি আপনার কেন্দ্রে বাংলা সংবাদ পাঠক হিসেবে কণ্ঠস্বর পরীক্ষা দিতে আগ্রহী। বেতারের ক্ষেত্রে হয় সেটা কণ্ঠস্বর পরীক্ষা, কারণ ওখানে কণ্ঠ শুনে, ওখানে দেখে না কার ফেস কতটা শুনে। ঠিক আছে, তো ওখানে কণ্ঠস্বর ওখানে আসলে দেখা হয়। অতএব বিনীত নিবেদন নেই যে আমাকে আপনার কেন্দ্রে বাংলা সংবাদ পাঠক হিসেবে কণ্ঠস্বর পরীক্ষার সুযোগ দিলে কৃতজ্ঞ থাকবে। একই নিবেদক, স্বাক্ষর, আপনার স্বাক্ষর, আপনার নিচের নাম, ঠিকানা এবং মোবাইল ফোন নাম্বার। মোবাইল ফোন নাম্বার অবশ্যই দিবেন, কারণ ওরা আপনাকে ফোন করবে। তো এর সঙ্গে আপনার সিভিটা অ্যাড করবেন, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি আপনারা অ্যাড করবেন। এই হচ্ছে গিয়ে বাংলাদেশ বেতারে অ্যাপ্লাই করার আহ, আহ, বিষয়টা। ঠিক আছে। এবং ঢাকা কেন্দ্রে যদি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে যদি সংবাদ পাঠক হিসেবে অ্যাপ্লাই করেন, তাহলে যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে প্রধান বার্তা নিয়ন্ত্রক। ঠিক আছে, এটা একটু বলতে হবে। এই হচ্ছে বিষয়। তারপরে আরেকটা ব্যাপার আসে, সেটা হচ্ছে অনেকে সংবাদ পাঠক হতে চান। আমি বলি যে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে উপস্থাপকের ভ্যাকেন্সি খুব কম। সাধারণত দেখা যায় যারা অভিনেত্রী, মডেল, ওদেরকে উপস্থাপক হিসেবে ওরা পরিচয়ের মাধ্যমে উপস্থাপনা করছে বেশিরভাগই। সংবাদ পাঠক নেওয়ার একটা বিশাল জায়গা থাকে। সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন চর্চা করে করে। জাস্ট আমি তো দেখিয়ে দিয়েছি, সে অনুযায়ী চর্চা করলেই হবে। তারপরে যে জিনিসটা বিষয় হচ্ছে যে বেসরকারি টেলিভিশন চ্যানেলে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন? আচ্ছা, বেসরকারি টেলিভিশন চ্যানেলে অ্যাপ্লাই করার জন্য কিন্তু একটা ফরম্যাট আছে, একটা কাভার লেটার থাকে। আমার একটা কাভার লেটার আছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই কাভার লেটারটা নিজেদের মতো করে পরিবর্তন করে, যেখানে যেখানে পরিবর্তন করা দরকার সেখানে সেখানে পরিবর্তন করে কাভার লেটারটা রেডি করে, তারপরে আপনার সিভিটা অ্যাড করে, ঠিক একই মতো 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং এনআইডি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি। ঠিক আছে, এটা অ্যাড করে আপনারা সাবমিট করবেন। কাভার লেটারটা সাধারণত এমন হয়, আমি সাধারণত ইংরেজিতেই লিখি কাভার লেটারটা, সেটা আমার ফরম্যাটটা আমি আপনাদেরকে দেবো, তাহলে আপনাদের ভালোই ধারণা হবে। হ্যাঁ, ধরা যাক সাধারণত সংবাদ পাঠকের জন্য আবেদন করতে হলে হেড অফ নিউজ বরাবর অ্যাপ্লাই করতে হয়। টু দা হেড অফ নিউজ, বাংলা ভিশন। ধরেন বাংলা ভিশন, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। আমার এখন মনে আছে ঠিকানাটা। ধরা যাক যে কোনো এনটিভি,
বা যে কোনো চ্যানেলের ঠিকানাটা ওখানে জাস্ট বসিয়ে দেবেন, হেড অফ নিউজ থাকবে বরাবর। হ্যাঁ, আর সাবজেক্ট হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ বাংলা নিউজ প্রেজেন্টার। হ্যাঁ, এভাবে করে জাস্ট একটা পোস্ট দিয়ে তারপরে এটা লিখতে হয়। ওই ফরম্যাটটা আপনাদেরকে দিলে একটু ভালো আইডিয়া হবে, যে ওখানে বলা থাকে যে আমি আহ, এই কাজগুলো করছি, আমার মধ্যে সেই দক্ষতাটা আছে, আমি বাংলা উচ্চারণের একটা কোর্স করেছি, এগুলো জাস্ট বলার একটা ব্যাপার আছে। সেটা আমার ফরম্যাটটা আপনাদেরকে দিয়ে দিলে আপনারা খুব ভালোভাবে নিজেদের মতো করে চেঞ্জ করে দিতে পারবেন। তারপরে একটা সিভি, একটা রেগুলার সিভি আপনি অ্যাড করে 2 কপি ছবি দিয়ে, তারপরে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি দিয়ে আপনি ড্রপ করে রাখতে পারেন। এবং যখনই আপনার অডিশন নেবে আপনাকে কিন্তু ওরা কল করবে। ঠিক আছে, তখনই কিন্তু ওরা কল করলে আপনি অডিশনটা ফেস করতে পারবেন। আর অডিশন ফেস করার সময় অবশ্যই আপনাকে, ধরেন সংবাদ পাঠক হিসেবে আপনি কাজ করতে চান, অডিশনের জন্য আপনাকে নক করেছে ছেলেরা, অবশ্যই পরিপাটি হয়ে একেবারে রেডি হয়ে আপনাকে যেতে হবে, একেবারে কোট টাই পরে সুন্দর মতন করে একেবারে রেডি হয়ে যেতে হবে। মেয়েরা সুন্দর মতো করে রেডি হয়ে যেতে হবে। যেমন তেমন করে রেডি হয়ে গেলে না, আসলে এটা আসলে ইচ্ছাই নেই, এমনি এসছে অডিশন দেওয়ার জন্য, খোঁচা খোঁচা দাড়ি বা আপনার কোনো একদম উস্কো খুস্কো চুল, তো এইগুলো তো আসলে প্রফেশনালিজম না। তো সবকিছু খুব সুন্দর ভাবেই যেতে হয় আর কি ওখানে অডিশন দেওয়ার জন্য। এভাবে করে আসলে কাজগুলো হয়। হ্যাঁ, অনেকে বলেন যে ভাইয়া অডিশন দেওয়ার সময় যে সার্কুলার কোথায় পাবো, আমি তো সার্কুলার দেখি না খুব একটা, এটা কিন্তু অনেকেই বলে। ঠিক আছে, তো আসলে চ্যানেলে সার্কুলার খুব একটা আমাদের চোখে পড়ে না, মাঝে মাঝে আমরা দেখি হয়তো বা, বেশিরভাগই ইন্টারনাল হয়। ব্যাপারটা হচ্ছে ধরেন সবাই সিভি দিয়ে আসলো, সিভি দিতে দিতে এমনিতেই অনেকগুলো সিভি জমা হয়ে গেল, তখন আর ডাকার প্রয়োজন পড়ে না, বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন পড়ে না। 100 200 সিভি জমা হয়ে গেল, ওখান থেকে ওরা ডাকা শুরু করে। ঠিক আছে, তো এই সংবাদ পাঠের ব্যাপারগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিছু চ্যানেল ছাড়া, কিছু চ্যানেলে হয়তো বা 9টা 5টা জবের মতো করতে হয়, আবার অনেক চ্যানেলে কিন্তু যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, জব করছেন, তারাও কিন্তু বিভিন্ন সময় জাস্ট সংবাদটা পড়ে চলে আসেন আর কিছু না। ঠিক আছে, এই জায়গাগুলো আবার অনেকে কাজ করতে করতে ওই জায়গাটাতে স্টাক হয়ে যায়, বা রিপোর্টিং করছে, সংবাদ পাঠ করছে, ব্যাপারটা এমনই হয়ে যায় আর কি। তো এই হচ্ছে গিয়ে বিষয়, এভাবে করে অ্যাপ্লাই করলে আপনি অবশ্যই অডিশনের জন্য ডাক পাবেন। আর এই জায়গাগুলোতে আমি বলি কি যে অ্যাপ্লাই করা উচিত, কারণ হচ্ছে তাহলে হবে কি, নিজের যে একটা লক্ষ্য, সেই লক্ষ্যটা বাস্তবায়ন করার জন্য একটা স্পৃহা কাজ করবে। না, আমি এই জিনিসটা হতে চাই, আমাকে এটার জন্য লেগে থাকতে হবে। তারপরে আহ তারপরে লেগে থাকতে থাকতে হুট করে দেখবেন আপনি কাজ করার সুযোগটা পাচ্ছেন, তখন আপনার যে মেইন যে প্রফেশন তার বাইরে কিন্তু একটা আলাদা প্রফেশন বা একটা ক্যারিয়ারের একটা জায়গা তৈরি হচ্ছে আপনার। এই আর কি বিষয়টা। যেমন আমি হয়তো বা একটা জব করছি, পাশাপাশি কিন্তু আমি এগুলো করছি, আমি সংবাদ পাঠ করি, আবার উপস্থাপনা করি। এখানে আমার 9টা 5টা ডিউটি করতে হয় না। যখন আমার অডিশন হয়, যখন আমার প্রোগ্রাম পড়ে, তখন আমি জাস্ট গিয়ে প্রোগ্রামটা করে আসি। ধরা যাক শরীরচর্চা বিষয়ক একটা অনুষ্ঠানে আমি উপস্থাপনা করি, আমাকে বলছে যে আনিস ভাই, কালকে সকাল 7টার মধ্যে বা 7:30টার মধ্যে অমুক ডিসিএল আসতে হবে, ওখানে সবাই শরীরচর্চা করে, ওখানে একটা অনুষ্ঠান হবে। আচ্ছা ঠিক আছে, আমি সকালে উঠে চলে গেলাম, জাস্ট চলে গিয়ে ঘন্টা দুয়েক উপস্থাপনা করে চলে আসলাম, এটাই আমার কাজ। ঠিক আছে, তো আমার যে পেমেন্টটা সেটা ওরা চেক চেক হিসেবে করে রাখে, আমি চেক হিসেবে যখন আমি যাই তখন চেকটা নিয়ে আসি। ব্যাপারটা হচ্ছে এরকম। আবার আনিস ভাই একটু জিমে আসতে হবে, অমুক জিমে আমরা একটা প্রোগ্রাম করব, তা আমি যাই জিমে, গিয়ে ওদের মানে কিভাবে শরীর বানায়, শরীর গঠন করে, এগুলো নিয়ে একটু কথাবার্তা বলি, বিভিন্ন জিমের ব্যায়াম ট্যায়াম দেখানো হয়। এইভাবে করে আমার প্রোগ্রামটা আমি করি। ঠিক আছে, হয়তোবা হুট করে যখন বলে যে আনিস ভাই আপনি কি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করতে পারবেন, পল্লী গীতের অনুষ্ঠান, আমি যে জি পারবো। তো আমি গিয়ে জাস্ট প্রোগ্রামটা সুন্দর মতো পাঞ্জাবি পরে টরে যাই, যেখানে যেমন ড্রেস আপ দরকার, প্রোগ্রামটা করে আসি। ব্যাপারটা এমন না 9টা 5টা ডিউটি করতে হয়, এগুলো জাস্ট একটা প্রাণের খোরাক। এগুলো কাজ করতে করতে একটা দক্ষতা যেহেতু তৈরি হয় মানুষের, তখন মানুষ সেই জিনিসটাতে নিজেকে সময় ব্যয় করে, কারণ এগুলো প্রাণের খোরাক। আমরা জব জিনিসটা খুব বোরিং না, মানে জব করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু এই জায়গাগুলোতে কাজ করলে আমাদের মনটা খুব ভালো হয়ে ওঠে, কারণ এই জায়গার কাজগুলোকে আমরা ভালোবাসি, এগুলোতে আমরা খুব একটা ক্লান্ত হই না। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এইরকম আর কি, এটা ওয়ান কাইন্ড অফ ফ্রিল্যান্সিং, মানে একেবারে স্বাধীন ভাবে কাজ করার একটা ভালো জায়গা। তো এই হচ্ছে কি বিষয়। এবং আরেকটা জিনিস বলবো যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বর্তমান সময়ে ফেসবুকের মাধ্যমে যেহেতু ইনকাম করা যায়, ইউটিউবের মাধ্যমে যেহেতু ইনকাম করা যায়, আমরা দেখতে পাই যে আহ, বিভিন্ন চ্যানেল, কোন কোন খুব মনে হচ্ছে একজন টিকটকার, সে হয়তো বা খুব জনপ্রিয়, তাকেও ধরে আনছে। মানে মানুষ আর বাংলাদেশে নাই। ঠিক আছে, মানে যোগ্যতা সম্পন্ন মানুষ আর নাই, টিকটকারদেরও আজকাল মানে ইন্টারভিউ নেওয়া হয়।
ঠিক ঠিক আছে, এই অবস্থা। তো এগুলো কেন নেওয়া হয়? কারণ এখানে ওরা আসলে টার্গেট করে, কিভাবে টার্গেট করে, যাদের খুব মিলিয়ন ফলোয়ার, যাদের খুব 7 লাখ 8 লাখ ফলোয়ার, তাদেরকে দিয়ে যদি একটা ভিডিও বানানো হয়, তাদের ফলোয়াররা দেখবে, তাদের ফলোয়াররা দেখলে প্রচুর ইনকাম হবে ওই চ্যানেলে। ঠিক না? ব্যাপারটা হচ্ছে এরকম আসলে, আর কিছু না। ওই দিন একজন তারকা বলছিলেন, চাঁদনি, বাপ্পা মজুমদারের ওয়াইফ ছিল যে আগে, তো চাঁদনি বলছিল আমাকে তো এখন নাটকে ডাকে না। কেন ডাকে না? কারণ বলছিল যে এখন হচ্ছে এম ভিউস এর উপর ডিপেন্ড করে। এম ভিউস, এম ভিউস জিনিসটা কি? এম ভিউস হচ্ছে মিলিয়ন ভিউস। মানে যার ভিডিওতে মিলিয়ন ভিউজ হয়, যার নাটকে মিলিয়ন ভিউজ হয়, তাকেই ডাকে। মানে কি একটা অবস্থা! মিলিয়ন ভিউজ, মানুষের যোগ্যতা নির্ধারণ হচ্ছে মিলিয়ন ভিউজ এর উপর, দুঃখজনক হলেও সত্য। ঠিক আছে? তো এই হচ্ছে কি বিষয়, যে আমার কোনো, ধরেন কোন একজন ব্যক্তি অসাধারণ, তার মিলিয়ন ভিউজ নাই, তার মানে কি তার জন্য যোগ্যতা নাই? মানে খুব দুঃখজনক এই ব্যাপারগুলো যদি আমরা দেখি। আসলে সমাজে অসংখ্য মানুষ, যোগ্যতা সম্পন্ন মানুষ আছে, তাদেরকে প্রমোট করছে না চ্যানেলগুলো, যেটা বাস্তবতা। প্রমোট করছে ঘুরে ফিরে জায়েদ খান, পরিমণি, এরা ছাড়া মনে হয় বাংলাদেশে আর কেউ নেই। কেন? সবাই ওদেরকে নিয়ে খুব বাজে মন্তব্য করে। বাজে মন্তব্য করতে করতে এগুলো মিলিয়ন ভিউতে চলে যায়। মানে নেতিবাচক মন্তব্য করতে করতে ওখানে মিলিয়ন ভিউজ হয়ে যায়। চ্যানেলগুলো তো টাকা পাচ্ছেই, ওরা বারবার আনে, আর আপনারা বারবারই ওদেরকে স্ল্যাংস বলেন, বারবারই ওদেরকে আপনারা খারাপ মন্তব্য করেন। তার মানে কি? ওখানে কমেন্ট করা মানেই মানুষ দেখবে। ঠিক আছে? তো এখন ব্যাপারটা হচ্ছে এরকম, যে এই কয়টা মানুষ ছাড়া বোধহয় আর কোনো মানুষ নেই, আর কোনো সেলিব্রিটি নেই, আর কোনো কেউ নেই। তো এই হচ্ছে গিয়ে বিষয়, যে আহ, এখন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এখন একটা পোস্ট তৈরি হচ্ছে, আমি বিভিন্ন চ্যানেলে দেখেছি, যে যারা উপস্থাপনা করবে, বিভিন্ন মানুষের কাছে যাবে, বিভিন্ন মানুষদের কাছে গিয়ে ওদের ইন্টারভিউ সাক্ষাৎকার নিবে, সেগুলো ফেসবুকে দেওয়া হবে। ঠিক আছে? তার মানে কি এখানেও ভয়েস আর্টিস্টদের একটা ভালো জায়গা তৈরি হচ্ছে উপস্থাপনা করবার ক্ষেত্রে। ঠিক আছে? আপনারা দেখবেন যারা কাজ করতে চান এই ব্যাপারগুলো কিন্তু প্রায় আপনাদের চোখে পড়তেছে অলরেডি এগুলো। এবং বিভিন্ন চ্যানেল দেখবেন, ডিবিসি নিউজ থেকে শুরু করে, ওরা প্রত্যেকটা নিউজ সংগ্রহ করে একেবারে খুঁটিনাটি। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এবং মানুষকে একটা দেখা যায় কি কি, এখনকার একটা সিস্টেম বের হয়েছে, একটা উল্টাপাল্টা মন্তব্য করে, উল্টাপাল্টা একটা কথা বলে উপস্থাপক, সে উল্টাপাল্টা প্রশ্ন করে, সে উল্টাপাল্টা প্রশ্নের জবাবে যিনি সেলিব্রিটি বা অতিথি, তিনিও একটা উল্টাপাল্টা জবাব জবাব দেন, এবং সেটাকেই ওরা একেবারে স্ক্রিনের মধ্যে সামনে নিয়ে আসে, সেটাকে প্রমোট করে। ঠিক আছে? কারণ ওই উল্টাপাল্টা কথা বলা মানেই হচ্ছে সে ভাইরাল। এই হচ্ছে কি আমাদের অবস্থা আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো তার মানে কি, উপস্থাপক, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিন্তু উপস্থাপনার একটা বড় জায়গা আছে বিভিন্ন চ্যানেলের আন্ডারে। এবং পাশাপাশি আপনিও আপনার জায়গা থেকে আহ সামাজিক যোগাযোগ মাধ্যমে, একটু আগে তো বললাম যে আমরা কিভাবে টেলিভিশন গুলোতে অ্যাপ্লাই করতে পারি, এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কিভাবে কাজ করতে পারি। নিজের একটা পেজ খোলা, নিজের একটা ইউটিউব চ্যানেল খোলা, এখন তো কমন ব্যাপার হয়ে গেছে। মানুষ কেন খুলছে? অবশ্যই মানুষ সেখান থেকে ইনকাম করছে বলেই খুলছে। এখানে ইনকাম না আসলে মানুষ এত কষ্ট করতো না কখনোই, তাই না? টাকা, মানি ইজ দ্য বেস্ট মোটিভেশন, যত যাই বলি। এই টাকা আছে বলেই মানুষ কাজ করছে, তাই না? না হলে কেন কষ্ট করে কাজ করবে? ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো আপনারাও কিন্তু একটা চ্যানেল বা একটা পেজ খুলে কাজ করতে পারেন। অনেকে বলে যে ভাইরাল হতে গেলে নেতিবাচক কথা বলতে হয়। মোটেও না, আমি এটা বিশ্বাস করি না। ভালো কাজ করলে মানুষ আপনাকে গ্রহণ করবে। ভালো কাজ, আপনি জাস্ট রেগুলার কাজ করে যান, ফেসবুক আপনাকে প্রমোট করবে। ফেসবুকের কাজই হচ্ছে প্রমোট করা, তার জন্য বুস্ট করতে হবে না টাকা দিয়ে। টাকা দিয়ে, ক্রেডিট কার্ড দিয়ে বুস্ট করার দরকার পড়বে না। আপনি রেগুলার কাজ করে যান, ইউটিউব বা ফেসবুক তারাই আপনার ভিডিওটাকে মানুষের সামনে নিয়ে যাবে, যে এই তো খুব কাজ করছে, এ তো প্রতিদিন লাইভে যায়, এ তো প্রতিদিন শর্টস দেয়, রিলস দেয়, এ তো প্রতিদিন প্রতিদিন 3 মিনিটের ভিডিও বানায়, এ তো অনেকগুলো কাজ করে, এই মানুষটা অনেক পরিশ্রমী, যাই ওর একটা ভিডিও ভাইরাল করে দিই। সত্যি ব্যাপারটা এমনই। দেখবেন একটা ভিডিও আপনার হুট করে কাজ করতে করতে ভাইরাল হয়ে গেছে, আর আপনি মনিটাইজেশনের জন্য বা টাকা ইনকাম করার জন্য যে রিকোয়ারমেন্টস গুলো, সেটাও ফুলফিল করে ফেললেন। ঠিক আছে? যেমন ফেসবুকের ক্ষেত্রে যদি বলি, যে তাহলে আমরা বলতে পারি যে এখন হয়তোবা 5,000 ফলোয়ার হলেই ফেসবুক দিচ্ছে। আগে 10,000 ছিল, মিনিমাম 5,000 ফলোয়ার। তারপরে হচ্ছে 60,000 মিনিট ওয়াচ টাইম, মানুষ 60,000 মিনিট দেখবে, এরকম একটা বিষয় আছে। তারপরে 60,000 মিনিটকে অনেক বেশি মনে হচ্ছে? মোটেও না। কাজ করলে 60,000 মিনিট কোনো কিছুই না। ঠিক আছে? একটা ভিডিও 2-3 মিলিয়ন হয়ে গেলে 60,000 মিনিট এমনিতেই আসে মানুষের, ভালো একটা ভিডিও। ঠিক আছে? তো এই হচ্ছে কি বিষয়, এগুলো যদি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন,
আর রেগুলার যদি কাজ করে যান তাহলে আপনার চ্যানেলে ইনকাম করা কোনো বিষয় না। তবে অবশ্যই আপনার কাজটা যেন কোয়ালিটিফুল হয়, ভালো হয়, দেখতে ভালো লাগে, ঝকঝকে হয়। এই জিনিসটা একটু আপনার আপনার যখন আপনি বলবেন আপনার কথাগুলো যেন স্পষ্ট হয়, মানুষ যেন বুঝতে পারে। ঠিক আছে, এই কথাগুলো কিভাবে ডেভেলপ করব? এই তো শুদ্ধ উচ্চারণ আবৃত্তি চর্চাগুলো নিয়মিত করলেই আমরা কথাগুলো গুছিয়ে বলার একটা জায়গা তৈরি করব। এবং মাঝে মাঝে একটু আঘাত পাবো, এই আঘাত পেতে পেতে আমরা শিখবো। মাঝে মাঝে একটু ঠেকবো, ঠিক থেকে শিখবো। ভুল হবে, ভুল থেকে শিখবো। এটাই হচ্ছে গিয়ে জীবনের নিয়ম আর কি। হ্যাঁ, তো এইভাবে হলো যে 5,000 ফলোয়ার মিনিমাম, আর হচ্ছে এখন 60,000 মিনিট ওয়াচ টাইম। এটা কোনো বিষয় না। আগে ছিল 6 লাখ মিনিট, 6 লাখ ওয়াচ টাইম ছিল, 6 লাখ দেখতে হতো। 6 লাখ মিনিট, 6 লাখ মিনিটও কোনো বিষয় না কিন্তু। ঠিক আছে, মনে হচ্ছে অনেক বিষয়, আর বিষয় না, রেগুলার কাজ করলে হবে। আরেকটা বিষয় মানুষ বুঝে না, পেজ অনেকেই খুলে কিন্তু কেন দাঁড়ায় না। পেজটাকে দেখতে হবে জবের মতো করে। আপনি যেমন 9টা 5টা ডিউটি করেন, আমি আমি দীর্ঘদিন কাজ করতে করতে আমার কাছে মনে হলো আমি তো জব করছি আসলে ফেসবুকের আন্ডারে। আমার কাছে মনে হলো আমি জব করছি। দেখলাম যে প্রতিদিন আমি যদি পোস্ট না দেই, ভিডিও না দিই, কিছু একটা না দিই, রিচ কমে যায়। তার মানে প্রতিদিন কাজ করতে হয়। কি কি কাজ করতে হবে? ফেসবুকের যে নিয়মগুলো সেগুলো হচ্ছে অবশ্যই আপনার রিলস দিতে হবে, মানে শর্ট ভিডিও। এখন 1 মিনিট 30 সেকেন্ড। তারপরে হচ্ছে আপনার 3 মিনিটের ভিডিও দিতে হবে, রেগুলার যে ভিডিও গুলো। তারপরে হচ্ছে আপনার স্টোরিতে বিভিন্ন জিনিস আপনি পোস্ট করতে পারেন স্টোরিতে, আপনার স্টোরিতে, অথবা লাইভে যাবেন মাঝে মাঝে। মাঝে মাঝে আপনি রিটেন পোস্ট দিবেন, মানে লিখিত পোস্ট দিবেন। এই কাজগুলো যদি আপনারা করেন, তার মানে হচ্ছে কি, সেটা হচ্ছে আহ 3 মিনিটের ভিডিও বা 2 মিনিটের ভিডিও, যেমনই হোক, রেগুলার যে ভিডিও, রিলস যেটা রিলসে গিয়ে আপলোড করতে হয় সেটা। তারপরে হচ্ছে আপনার লাইভ ভিডিও, লাইভে যাবেন মাঝে মাঝে। তারপরে হচ্ছে স্টোরিতে মাঝে মাঝে ছবি দিবেন, বিভিন্ন জিনিস পোস্ট করবেন। 5 নাম্বার হচ্ছে কি করব আমরা? 5 নাম্বার হচ্ছে আমরা করব, সেটা হচ্ছে আমরা মাঝে মাঝে লিখিত পোস্ট দিব। ধরেন একদিনে 5টা লিখিত পোস্ট দিবেন। ঠিক আছে, আহ, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। 5 দিনে, মানে একদিনে ধরেন 3 4টা বা 5টা লিখিত পোস্ট দিলেন, 2টা রিলস দিলেন, একটা 3 মিনিটের ভিডিও দিলেন। সব দিন তো লাইভ করা সম্ভব না। সপ্তাহে 1 বা 2 দিন লাইভ করলেন। লাইভ করলে খুব দ্রুত পেজ রিচ করে, কারণ ভিডিও তো মানুষের কাছে চলে যায়। লাইভ জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এই কাজগুলো যদি আপনারা রেগুলার যদি করেন তাহলে দেখবেন আপনাদের পেজ খুব ভালোভাবে রিচ করবে। তবে একটা কথা আমি বলি, আপনার যে কন্টেন্ট হবে সেটা আপনার মানে একান্ত নিজের কন্টেন্ট হতে হবে। আপনি কারো কাছ থেকে ডাউনলোড করে এনে যদি নিজের পেজে ছাড়েন তাহলে কখনো দাঁড়াতে পারবেন না, কারণ কিছুদিন পর ফেসবুক আপনার মনিটাইজেশন বন্ধ করে দেবে। কারণ এটা আপনার নিজের কন্টেন্ট না, আপনি কপি করেছেন, মানুষের কাছ থেকে ডাউনলোড করেছেন, তারপরে নিজের পেজে দিচ্ছেন। এমন কিছু করতে হবে যেটা আপনার একান্ত নিজের। কোন একটা ভিডিও করবেন, নিজের মোবাইলে ক্যামেরা দিয়ে ভিডিও করেন। ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সমস্যায় অনেকে ভোগে। ফেসবুকের সাউন্ড কালেকশন আছে, সেখান থেকে ক্রিয়েটর স্টুডিওতে গেলে পিসিতে বসে ওখানে সাউন্ড কালেকশন দেখতে পারেন, মোবাইল থেকেও দেখা যায় ডেস্কটপ মোডে। সেটা আপনি সুন্দর মতো সাউন্ড কালেকশন গুলো দেখলেন। সাউন্ড কালেকশন গুলো থেকে আপনার পছন্দের মতো বিভিন্ন জনরাতে ভাগ করা আছে। কোন মিউজিক ভিডিওটা দরকার, আপনার মিউজিকটা দরকার, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা খুঁজে খুঁজে বের করতে হবে আপনাকে। ফেসবুক তো ফ্রিতে দিচ্ছে, আপনি খুঁজে বের করবেন না? অবশ্যই। সেটা করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করতে পারবেন। ওটার জন্য আপনাকে টাকা দিতে হবে না, কোনো কিছুই করতে হবে না, কোনো কপিরাইট ক্লেম আসবে না ফেসবুকের যদি হয়। ঠিক আছে। তো এভাবে করে যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনার পেজটা একটা সময় দাঁড়িয়ে যাবে। তবে আপনাকে 2-3 মাস টার্গেট রেখে আপনাকে রেগুলার কাজ করতে হবে। রেগুলার কাজ করলে দেখবেন আপনার যে ইনকামটা আসছে সেই ইনকামটা আপনাকে অনেক বেশি স্টেবল করবে। ঠিক আছে। আর এখনকার একটা নতুন কনসেপ্ট এসেছে, সেটা হচ্ছে ডিজিটাল নোম্যাড। সেই ডিজিটাল নোম্যাডের কনসেপ্টটা কি? এখন আর মানুষ আগের মতো আর চাকরি করতে চায় না। চাকরি তো করতে হয়, বিরাট একটা পার্ট চাকরি করে মানুষের, কিন্তু কিছু কিছু মানুষ আছে, ঠিক আছে, যাদের চাকরি ভালো লাগে না, ঠিক আমার মতো আর কি। তো যেটা বললাম সেটা হচ্ছে তারা চায় স্বাধীনভাবে বাঁচতে। তারা চায় তাদের উপরে কোনো বস থাকবে না, তারা নিজে নিজের বস থাকবে। তাদের যখন ইচ্ছে ঘুম থেকে উঠবে, তখন ইচ্ছে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে যেতে হবে। তো যেতে পারবে। এই যে একটা স্বাধীনতার তৃষ্ণা, এই জায়গাটা আসলে ফেসবুক ইউটিউব মানুষের মধ্যে করে দিয়েছে। আজ থেকে 5-6 বছর আগেও ব্যাপারটা এমন ছিল না। এখন প্রচুর মানুষ ভিডিও বানায় এবং ওখান থেকে প্রচুর টাকা ইনকাম করে। মাসে লাখ, 2 লাখ, 3 লাখ, 10 লাখ টাকা ইনকাম করাও কোনো বিষয় না, যদি মানুষ তো ওই জায়গাটাতে রিচ করতে পারে। কষ্ট করলে সবই সম্ভব, কেন না?
তো ডিজিটাল নোমেডের কনসেপ্টের কারণে আপনাকে কারো আন্ডারে চাকরি করতে হয় না। আপনার আপনি যদি আপনি যদি মনে করেন আপনি দুবাইতে চলে যাবেন, আপনি চলে গেলেন দুবাইতে, এখানে বসে আপনি আপনার কন্টেন্ট বানালেন, ঠিক আছে। আর টাকা কে দেয়? ফেসবুক দেয় বা ইউটিউব কর্তৃপক্ষ টাকা দেয়, ঠিক আছে। জাস্ট ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাড করতে হয়। তো আপনি আগে বাংলাদেশে কাজ করতেন, এখন আপনি দুবাইতে কাজ করবেন, এখন আপনি ইউএসএ তে কাজ করবেন। জাস্ট ইউএস এর ব্যাংকে অ্যাড করে দেবেন, সুন্দর মতো ইউএস এর ব্যাংকে টাকাগুলো ঢুকে যাবে, ডলার ঢুকে যাবে, সেখান থেকে আপনি দিব্যি। আর এখনকার বিভিন্ন দেশ তারা চায় যে ফ্রিল্যান্সাররা, এই ডিজিটাল নোম্যাড মানে হচ্ছে যাযাবর আর কি, ঠিক আছে। এই যাযাবররা, যাযাবর যারা আসলে যাযাবর, নোমেড মানে তো যাযাবর, তো তারা সবাই চায় যে বড় বড় বিভিন্ন দেশগুলো চায় যে এই যে ফ্রিল্যান্সার বা ডিজিটাল নোমেড ওরা আসুক আমাদের দেশে, ওরা এসে এই ডলার গুলো আমাদের দেশে খরচ করুক। এ কারণে ওদেরকে খুব দ্রুত ভিসাও দিচ্ছে শুনেছি আমি, ঠিক আছে। তো এই হচ্ছে কি বিষয়, খুব মজার মজার সব কনসেপ্ট মানুষের জীবন পরিবর্তন করে দিচ্ছে। তো এইভাবে কাজ করার ব্যাপার আছে। আর ইউটিউবের ব্যাপারটা আমি বলবো, ইউটিউবের ব্যাপারটা খুব স্টেবল। ফেসবুক কিছুদিন পর পর কেবল পলিসি চেঞ্জ করে। আর ইউটিউব কিন্তু মানে আহ, তাদের ইউটিউবের ইনকামটা তুলনামূলক একটু কম হলেও ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানো এত সহজ না। আমি তো বলি ইউটিউবের 1 লাখ সাবস্ক্রাইবার ফেসবুকের 10 লাখ সাবস্ক্রাইবারের সমান। ইউটিউবে এত সহজে সাবস্ক্রাইবার বাড়ে না। আর ইউটিউবে মানুষ বিনোদন বিনোদন নিতে খুব একটা যায় না। হ্যাঁ, গান শুনতে যেতে পারে, ওটাও বিনোদনের অংশ। পাশাপাশি মানুষ শিখতে বেশি যায় ইউটিউব চ্যানেলে। শেখার কনসেপ্ট হিসেবে ইউটিউব অসাধারণ একটা জায়গা। তো ইউটিউবের ক্ষেত্রে এখন আগে ছিল 1,000 সাবস্ক্রাইবার, এখন হয়েছে 500 সাবস্ক্রাইবার মিনিমাম রিকোয়ারমেন্টস ফর মনিটাইজেশন। তো 500 সাবস্ক্রাইবার, তারপরে হচ্ছে আপনার 4,000 ঘন্টা, এখন মনে হয় 3,000 ঘন্টা ওয়াচ টাইম। তো যাই হোক, জাস্ট মানে ওয়াচ টাইম জিনিসটা কি, যে আপনার ভিডিও গুলো কত ঘন্টা ধরে মানুষ দেখছে। আপনার ভিডিও মানুষ জাস্ট দেখে চলে গেল তাহলে হবে না, আপনার ভিডিওর মধ্যে কোয়ালিটি থাকতে হবে, এবং এই কোয়ালিটির কারণে মানুষ আপনার ভিডিও দেখবে। আহ, যখন মানুষ আপনার ভিডিও দেখবে তখনই ওয়াচ টাইম কাউন্ট হবে। এভাবে করে যখন 3,000 ঘন্টা বা 4,000 ঘন্টা হবে তখনই আপনি ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন। মনিটাইজেশন মানে ইনকাম করা শুরু করবে, ঠিক আছে। $10 হলে ইউটিউব কর্তৃপক্ষ আপনার বাসার ঠিকানায় একটা চিঠি পাঠাবে অ্যাডসেন্স এর জন্য। সেখানে আপনি সেই কোডটা আপনি সাবমিট করলেই আহ, তখন $100 হয়ে যাবে, তখন আপনি টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে। মানুষ এখনো বিশ্বাস করে না যে আসলে কি হয়। অবশ্যই হয়, কেন হবে না, ঠিক আছে, ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে চলে আসে, ঠিক আছে। কিছুদিন আগেও তো বলছিল যে বাংলাদেশ ব্যাংক বলছিল যে যারা আমাদের ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর বা ফ্রিল্যান্সার আছে তাদের কাছ থেকে 10% করে উৎসে কর কাটা হবে। তারপরে আমাদের প্রতিমন্ত্রী পলক বলছে যে না, এটা দরকার নাই। তো আমাদের যারা ফ্রিল্যান্সার তারা কিন্তু খুব ক্ষেপে গিয়েছিল। তো এই হচ্ছে কি বিষয়। তো এইভাবে করে কিন্তু, আর ইউটিউবের চ্যানেল, ইউটিউবের কিছু নিয়ম নীতি আছে সেটা বলি। যে ফেসবুকটা একটু সহজ। ফেসবুকে থাম্বনেল সবসময় বানাতে হয় না। ইউটিউবের ক্ষেত্রে থাম্বনেলের ব্যাপারটা আছে। যেমন ধরেন আমি একটা যুক্ত বর্ণ নিয়ে একটা ভিডিও করলাম, সেখানে আমি একটা সুন্দর ছবি দিয়ে, একটা ইমেজের উপরে সুন্দর একটা ছবি দিয়ে সেখানে আমি লিখলাম যে যুক্ত বর্ণের শুদ্ধ উচ্চারণ ও নিয়ম কানুন, ধরেন কিছু একটা লিখলাম। এই যে একটা ইমেজ আমি তৈরি করছি সেটাকে হচ্ছে থাম্বনেল। আমরা যখন ইউটিউবে যাই তখন একটা ইমেজ দেখি না, ঠিক আছে। যেমন হচ্ছে iPhone 15 Pro Max এর রিভিউ, ঠিক আছে। হ্যাঁ, iPhone 15 Pro Max ভার্সেস S23 Ultra, এই যে ছবিগুলো আমরা দেখি এগুলো হচ্ছে থাম্বনেল। এগুলো যত সুন্দর হয় মানুষ তত ক্লিক করতে চায়, কেমন। তো এই থাম্বনেলটা আসলে তৈরি করতে হয়, থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় এগুলো অবশ্যই শিখতে হবে। কারণ আপনি যখন কোন একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক থেকে ইনকামের চিন্তা করছেন অবশ্যই আপনাকে প্রফেশনাল হতে হবে, তাই না। থাম্বনেল বানানো শিখতে হবে, যেটা আমি শিখেছি বসে বসে, ঠিক আছে। তারপরে হচ্ছে থাম্বনেল বানালেন, ভিডিও বানালেন, সেটা আপনি আপলোড দিলেন ইউটিউব চ্যানেলে। হুম, সেটা আপনি ইউটিউব চ্যানেলে যদি ধরেন আপলোড দিলেন, আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে ইউটিউবে টাইটেল দিতে হয়। ধরেন শুদ্ধ উচ্চারণের 5টি নিয়ম, টাইটেলে দিলাম শুদ্ধ উচ্চারণের 5টি নিয়ম, ডিসক্রিপশনেও একই একই টাইটেল কপি করে দিলাম, ঠিক আছে। তারপরে ভিডিওটা যখন আপলোড হবে তখন থাম্বনেলটা দিয়ে দিলাম। থাম্বনেল দেওয়ার অপশন আছে আপনাদের। এগুলো আসলে ইউটিউবে সার্চ করলেও আসলে সব পাওয়া যায়, আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন। তারপরে ট্যাগ করতে হয়, বিভিন্ন ট্যাগ। যেমন হচ্ছে ধরুন 5টি শুদ্ধ উচ্চারণের 5টি নিয়ম ধরেন, তো আমাকে ট্যাগ দিতে হয় বিভিন্ন শুদ্ধ উচ্চারণ, হ্যাঁ, বাংলা শুদ্ধ উচ্চারণ শেখার নিয়ম, আবৃত্তি শিক্ষা, বিভিন্ন ট্যাগ দিতে হয়।
ট্যাগলাইন দিতে হয়। অনেকের কাছে এগুলো একটু আননোন লাগতে পারে, কিন্তু জাস্ট আপনারা একটু সার্চ করলেই ব্যাপারগুলো খুব ভালোভাবে বুঝে যাবে। যাতে শুদ্ধ উচ্চারণ সার্চ করলে আপনার ভিডিওটা আসে, এই কারণে আসলে ট্যাগ দিতে হয়। ট্যাগ সম্পর্কে নিশ্চয়ই অনেকেই জানেন। তো এভাবে করেই তারপরে একটা এন্ড স্ক্রিন দিতে হয় ইউটিউব চ্যানেলে। তারপরে হচ্ছে আপনার আই কার্ড দিতে হয়। মানে আমরা যখন একটা ভিডিও দেখি, তখন আপনারা খেয়াল করবেন, সেই ভিডিওটা যখন দেখি কোন একটা ইউটিউব চ্যানেলে, উপরে কিন্তু আরেকটা ভিডিও সাজেস্ট করে, সেটাকে বলে আই কার্ড। একদম ভিডিওটা যখন শেষ হয়ে যায় তখন আরেকটা ভিডিও সাজেস্ট করে, সেটা হচ্ছে এন্ড স্ক্রিন, মানে শেষের স্ক্রিন হবে, অন্য একটা ভিডিও সাজেস্ট করে। এগুলো কেন আসলে একটা ভিডিওর মধ্যে এতগুলো ভিডিও লিঙ্ক কেন? কারণ হচ্ছে আপনি যখন আপনার ভিডিও যখন কেউ দেখবে, সে যেন আপনার আরো ভিডিও দেখে, আরো ভিডিও দেখতে দেখতে সে অনেকগুলো ভিডিও দেখবে। এভাবে করে করে আপনার চ্যানেলের ভিউ বাড়বে, ওয়াচ টাইম বাড়বে। এটা হচ্ছে কি আসলে নিয়ম আর কি। তো অনেকেই বলে এসইও, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা যখন আমি আগে শুনতাম, তখন আমি ইউটিউবার হইনি, কাজ করিনি। তখন আমি যখন শুনতাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটাকে যে মানুষ কিভাবে ব্যবহার করেছে কথাটাকে, মানে মনে হয় যেটা এটার মতো কঠিন আর কোনো কিছু না। এটা মনে হয় একেবারে একেবারে 10,000, 20,000, 1 লাখ টাকা দিয়ে শেখার ব্যাপার। আসলে কিচ্ছুই না। যেটা বললাম, টাইটেল, ডেসক্রিপশন, এন্ড স্ক্রিন, আই কার্ড, থাম্বনেল, এগুলো সুন্দর মতো যদি সবকিছু ঠিক মতো করেন, তাহলে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হয়ে যাবে। তার মানে কি, আপনার চ্যানেলটা যখন, আপনার ভিডিওটা যখন মানুষ দেখবে, সরাসরি অনেকের কাছে আপনার ভিডিওটা চলে যাবে। চলে যাওয়া মানে কি, মানুষ দেখবে, মানুষ দেখলে আপনার ভিডিওতে ওয়াচ টাইম বাড়বে, ইনকাম জেনারেট হবে। ঠিক আছে। এই হচ্ছে গিয়ে আমাদের ফেসবুক, ইউটিউবের নিয়মগুলো। আর ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু আবার আলাদা কি আছে, অডিও লাইব্রেরি আছে। সেখান থেকে আপনি ইউটিউবের জন্য অডিও লাইব্রেরি থেকে বিভিন্ন মিউজিক কালেকশন করে, ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেকশন করে ইউটিউবের জন্য ব্যবহার করতে পারবেন। তবে অনেকেই যে ভুলটা করে, ইউটিউবের মিউজিক নিয়ে ফেসবুকের ভিডিও বানায়, ফেসবুকের মিউজিক নিয়ে ইউটিউবের ভিডিও বানায়। তাহলে কিন্তু হবে না। ফেসবুকের জন্য যে ভিডিওটি দেবেন, সেই ভিডিওটি অবশ্যই আপনাকে ফেসবুকের সাউন্ড দিয়ে করতে হবে। ইউটিউবের জন্য কোনো ভিডিও বানালে সেই ভিডিওটি ইউটিউবের জন্য আপনাকে দিতে হবে। অনেকে যে ভুলটা করে, এত কথা না শুনে সেটা কি করে, যে ইউটিউবে সার্চ দেয়, ইউটিউব ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো ইউটিউবে সার্চ দিলে কি হয়, ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখায়, ঠিক আছে, যেগুলো হচ্ছে কপিরাইট আছে। সে কপিরাইটেড ভিডিওটা ইউজ করার পর ইউটিউবে ভিডিও বানায়, ইউটিউবে আপলোড দেয়, বা ফেসবুকে ভিডিও বানায়, ফেসবুকে আপলোড দেয়। ওখানে লেখা থাকে যে ফ্রি, কপিরাইট ফ্রি মিউজিক। সেটা দেখে অনেকে বলে যে বাহ, কপিরাইট ফ্রি মিউজিক, খুব সুন্দর মিউজিক, এবার এটা নিয়ে ভিডিও বানায়। ভিডিও বানালো, তারপর কিছুদিন পরে কপিরাইট ক্লেম আসে, চ্যানেল সাসপেন্ড হয়ে যায়, কপিরাইট ক্লেম আসে, খুব খারাপ অবস্থা হয়। কেউ যদি আপনাকে বলে এটা কপিরাইট ফ্রি মিউজিক, বিশ্বাস করবেন না, এটা একটা ট্র্যাপ। কেমন, এটা একটা ট্র্যাপ, এটা বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, তো এটা একটা ট্র্যাপ। জাস্ট কেউ কোন একটা ভিডিও হয়তো বানানো হলো যে এখানে সবগুলো ভিডিওতে সবগুলো মিউজিক কপিরাইট ফ্রি, লিঙ্ক দিয়ে দিলাম, ওখানে বলে কপিরাইট ফ্রি, আসলে না। এটা একটা ট্র্যাপ। এই ট্র্যাপের মাধ্যমে ফেলে মানুষের চ্যানেলকে সাসপেন্ড করানো হয়, মানুষের প্রফিট শেয়ার করার একটা চিন্তা থাকে। তাই ইউটিউবের যে কিউটোর স্টুডিও রয়েছে, সেই কিউটোর স্টুডিও থেকেই সাউন্ডটা সংগ্রহ করতে হবে। আপনি দেখবেন ইউটিউব অডিও লাইব্রেরি দিয়ে গুগলে সার্চ করেন, দেখাবে, ক্লিক করবেন, অডিও লাইব্রেরিতে চলে যাবে। ঠিক আছে। এই হচ্ছে কি বিষয়, যে সাউন্ড খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ব্যাকগ্রাউন্ড মিউজিক যে কোনো কাজকে খুব সুন্দর করে, এটাকে আরো একটু প্রো লেভেলে নিয়ে যায়। তাই এই বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে। ঠিক আছে। তার মানে আমাদের ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো, আমরা আমাদের এই যে শিখলাম, এই শেখাটাকে চর্চা করে করে আরো পারফেকশনের জায়গায় নিয়ে গিয়ে, বিভিন্ন জায়গায়, টেলিভিশন, রেডিও একটা জায়গা রয়েছে, সোশ্যাল মিডিয়াতেও আজকাল বিভিন্ন নিউজ চ্যানেল রয়েছে, সেখানেও সংবাদ পাঠের ব্যাপারটা রয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ডে কণ্ঠ দেওয়ার ব্যাপারটাও, এটা কণ্ঠ দেওয়ার ব্যাপারটা আসলে হুট করে আসে না, চর্চা করতে করতে মানুষের চোখে যখন পড়ে, মানুষ বলে, মানে ব্যাকগ্রাউন্ড ভয়েস দেওয়ার ব্যাপারটা আর কি, নেপথ্যে কণ্ঠ দেওয়ার ব্যাপারটা। তারপরে পাশাপাশি আমরা সোশ্যাল মিডিয়াতে নিজস্ব চ্যানেল বা পেজ খুলে কাজ করতে পারি, বা বিভিন্ন অন্যান্য চ্যানেলও আছে, সেখানেও অনেকে সুযোগ পায়, সেইগুলো একটা কাজের ক্ষেত্র হতে পারে। এভাবে করে আমরা জাস্ট কাজ করতে পারি। তবে যে কোনো কাজই করতে চাই না কেন, তার জন্য অবশ্যই দম লাগবে, লেগে থাকা লাগবে, তাহলেই সেই জিনিসটা করতে হবে। যে কোনো কাজ করতে চান, আজ থেকে 5-6 মাস বা 1 বছর পরে
প্রতি মাসে একটা ভালো ইনকাম করতে চান, অবশ্যই প্রতিদিন আপনাকে ভালো করে করে ভালো ভালো কন্টেন্ট আপনাকে আপলোড দিতে হবে। ইটস ওয়ান কাইন্ড অফ জব। আমরা যেমন জব করি, এটাও আসলে এক ধরনের জব। আপনি যদি এক সপ্তাহ রেগুলার ভিডিও দিয়ে এর পরের সপ্তাহে আপনি অফ কোনো কিছুই দিলেন না, তাহলে আপনার পেজের রিচ কমে যাবে, আপনার ইনকাম জেনারেট হবে না। যেহেতু ফেসবুক বা ইউটিউব আপনাকে ইনকাম দিচ্ছে, সেহেতু অবশ্যই আপনাকে এগুলো রেগুলার কাজ করতে হবে। ঠিক আছে? আর অবশ্যই যে কোনো কন্টেন্ট বানাবার আগে একটু পড়াশোনা করা, একটু মাথা খাটানো। মানুষের কাছ থেকে কপি, পুরোপুরি মানুষের কাছ থেকে কপি করা যাবে না। কারো কাছ থেকে যদি আমরা কোনো একটা ধারণা নিই, সেই ধারণা বা কোনো একটা জিনিস নিই, সেই ধারণাটাও কিন্তু আমরা নিজেদের মতো করে একটু লেখার চেষ্টা করবো, যেন এটা পুরোপুরি কপি মনে না হয়। ঠিক আছে? কারণ আমাদের তো বিভিন্ন কনসেপ্ট ধারণা নিতেই হয়। আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটররা প্রচুর বিদেশি কন্টেন্ট ক্রিয়েটরের কাছ থেকে কন্টেন্ট নেয়, ধারণা নেয়, এবং সেই কন্টেন্ট বা ধারণা নিয়ে নিজেরা নিজেদের মতো করে ভিডিও বানায়। ঠিক আছে? তো এই হচ্ছে এই বিষয়। যেমন একটা কিছুদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। কি যেন একটা ব্যাপারটা, যে একটা তালার মধ্যে বোধহয় একটা ম্যাচের কাঠি ঢুকিয়ে দিচ্ছে, তারপরে সেটা আগুন দিয়ে ধরিয়ে দিল ম্যাচের কাঠিটা, ঠুস করে আগুনটা মানে একটু শব্দ হলো, তালাটা খুলে গেল। এখন এই ভিডিওটা কে একজন বানিয়েছে, এখন সবাই গণহারে এই ভিডিওটা বানানো শুরু করলো, এবং এই ভিডিওটা যারাই বানিয়েছে এগুলো মিলিয়ন ভিউ হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে ভাইরাল কিছু টপিক থাকে, এগুলো বারবার ভিডিও বানালে বারবার ভাইরাল হয়, এরকম আর কি ব্যাপার। তো এই হচ্ছে গিয়ে আমাদের বিষয়। তো কারো কোনো কিছু যদি জানার থাকে, প্লিজ আমাকে জানান, আমি শুনি। হ্যাঁ, ইউকাট আর ইনশর্ট দিয়ে কিভাবে তৈরি করবো ভিডিও? আচ্ছা, আমার ইউটিউব চ্যানেলে এটা নিয়ে বিভিন্ন ভিডিও আছে। আমার আছে। ইউটিউব চ্যানেলে, হ্যাঁ হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল আনিসুল ইসলাম অফিসিয়াল। হ্যাঁ স্যার, ঠিক আছে? জানি আমি। হ্যাঁ, ওখানে আপনি একটু খুঁজতে পাবেন, বা আপনি একটু আমাকে ইনবক্সে নক করলে বা আমাদের গ্রুপে নক করলে আমি দিয়ে দেবো। টিউটোরিয়াল আছে কিছু আমার, ওগুলা দেখলেই হবে। হুম। তৈরি করে কিভাবে হ্যাঁ সেটা। হ্যাঁ হ্যাঁ। জি। স্যার ইনবক্সে নক স্যার, করবো? হ্যাঁ, ফয়সাল। স্যার আমাদের এটার যে সার্টিফিকেটটা দেয়া হবে, আমরা হ্যাঁ। যদি কোনো চ্যানেলে বা বেতারে অ্যাপ্লিকেশন করি তখন হুম। সাথে কি সেটা অ্যাড করে দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। দিতে পারবেন, ওটা কোনো সমস্যা না। কিন্তু আসলে আমি যখন আবৃত্তি এইসব জায়গায় অ্যাপ্লাই করেছি, আমি মোটে কোনো সার্টিফিকেটই আসলে দেইনি। এগুলো আসলে সার্টিফিকেট আসলে খুব একটা মানে ভ্যালু অ্যাড করে না। দিতে পারলে ভালো, না দিতে পারলেও কিছু কোনো সমস্যা নাই। ওরা আসলে কি দেখে জানেন? একজন প্রতিযোগীকে দেখে, একজন পার্টিসিপেন্টকে দেখে, সে তার উচ্চারণ আচ্ছা। কেমন। হ্যাঁ, তার সেটাই আসলে বড় সার্টিফিকেট, আপনি নিজেই হচ্ছে সেটার বড় সার্টিফিকেট। ঠিক আছে? এই হচ্ছে বিষয়, আর অ্যাড করতে পারলে তো ভালো। এই আর কি। ধন্যবাদ। স্যার, আমরা যখন অনেক সময় ভিডিও দেখি তখন আপনার এই 10 সেকেন্ড 15 সেকেন্ড যে অ্যাড গুলো আসে, হুম। এগুলোর জন্য কি কি তারা মানে কন্টেন্ট ক্রিয়েটরকে কি মানে টাকা দেয় অবশ্যই যারা দেয় অ্যাড? বিজ্ঞাপন। হ্যাঁ, আসলে এগুলো টাকা দেয় হচ্ছে ফেসবুক টাকা দেয়, ফেসবুক কর্তৃপক্ষ টাকা দেয়। যেমন হচ্ছে ধরেন কেউ একজন কোন একটা পণ্য, ধরেন আপনার একটা প্রতিষ্ঠান আছে, ঠিক আছে? সে প্রতিষ্ঠান ধরেন একটা আইসক্রিমের একটা প্রতিষ্ঠান আছে। আপনি চাচ্ছেন আপনার আইসক্রিমের এই প্রোডাক্ট গুলো আহ মানুষের কাছে পৌঁছে যাক, তাই না? তখন আপনি কি করবেন? বুস্ট করবেন না টাকা দিয়ে, যে মানুষের কাছে যেন পৌঁছে যাক আপনার আইসক্রিম বা আপনার প্রোডাক্টটা যেন কেউ কিনে? করবেন না? আচ্ছা, তো সেই যে বুস্ট করলেন, সেটাই কিন্তু বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের বিজ্ঞাপন হিসেবে দেয় ফেসবুক। ঠিক আছে? মানে ওই যে আপনার বিজ্ঞাপনটা কিন্তু ফেসবুক বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের যে ভিডিও গুলো আছে, সেই ভিডিওর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছে। ঠিক আছে? তো এখন ব্যাপারটা হচ্ছে ফেসবুক কিন্তু তার মাধ্যমে তো নিজেরা ইনকাম করছে, পাশাপাশি আপনাকেও একটা পার্সেন্টেজ ইনকাম দিচ্ছে। সাধারণত ফেসবুক যে পার্সেন্টেজটা দেয়, সেটা প্রায় 45 কি 50% সম্ভবত, একটা পুরো ইনকাম। ঠিক আছে? আচ্ছা স্যার, আমি একটু বলতে চাচ্ছি। হুম, হ্যালো। বলেন শারমিন। জি। আচ্ছা, আমরা যে এই একটা মানে একটা মিউজিক সং মনে করেন যে ডাউনলোড করলাম, ওইটা হুম। যদি আমি একটা ভিডিওতে ইউজ করলাম, ইউজ করার পর আমি তো তখন বুঝতে পারতেছি না যে এটা কপি করা বা কি। তখন আমি যখন ফেসবুকে আপলোড দেই তখন আমাকে জানায় যে এটা কপি করা, কিন্তু ওই আমি যে আগে জানবো কিভাবে যে। আগে জানা জীবনেও সম্ভব না। কেমন? মানে তো আপনি এত যদি, কষ্ট করে একটা আমি ভিডিও বলি আমি বলি বানানো, শারমিন, হ্যাঁ। আপনি যদি মিউজিকটা নিজে তৈরি করেন, তাহলে আপনি কনফার্ম হলেন এটা কোনো কপিরাইট নাই। ওকে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যখন ফেসবুকে কোনো একটা ভিডিও দিবেন, ফেসবুকের কোনো একটা মিউজিক আপনি ইউজ করবেন, ফেসবুকের তো সাউন্ড কালেকশন আছেই।
ইউজ সাউন্ড কালেকশন আছে, সেখান থেকে আপনি নেবেন, তখন কোনো কপিরাইটই আপনাকে গ্রাস করবে না, কোনো কপিরাইট ক্লেম পাবেন না। এটা হচ্ছে ফেসবুকের আচ্ছা ক্রিয়েটর স্টুডিওতে গেলে একটা সাউন্ড কালেকশন একটা অপশন পাবেন, সেটা ক্লিক করে দেখবেন প্রচুর মিউজিক, আপনি ইজিলি ইউজ করতে পারবেন।